শক্ত কইরা ধরো, দিলাম ধাক্কা। কখন বাঁধলেন এটা? আজ সকালে। দোলনায় ধাক্কা দিতে লাগলো নাজির। মিসি আনন্দে আটখানা হয়ে উঠল। নিস্তব্ধ নিশীথে চাঁদের আলোয় ঝলমল করা স্বচ্ছ পানি আর জোনাকি পোকার ক্ষীণ হলদে আলোয় আভার পরিবেশটা হয়ে উঠেছে অপূর্ব সুন্দর। দুলতে দুলতে কখন যে চুলের খোপা খুলে গিয়েছে মৃদু বাতাসে উড়তে লাগলো তা টের পেল না সে। শাড়ির আঁচলটাও মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু সেসবে তার বিন্দুমাত্র খেয়াল নেই। বরং তার চোখে নেমেছে গোধূলির মতো কোমল মুগ্ধতা, মনে উঠেছে ঘূর্ণির মতো এক অন্তহীন আনন্দের ঢেউ। খুশিতে ছন্নছাড়া হয়ে ওঠা কিশোরী মেয়েটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে নাজির। আজকের এই সুন্দর রাত, মৃদু বাতাস, জোনাকি দলবদ্ধ ছুটে চলা সব কিছু যেন উৎসর্গ করা হয়েছে শুধু মিশ্রি নামক মেয়েটির জন্যই। হঠাৎ দমকা হাওয়ায় এসে মেয়েটির কপালে পড়ে থাকা অবদ্ধ চুলগুলো এলোমেলো করে দিল। মিসি খিলখিলিয়ে হেসে ওঠে। সেই হাসিতে নাজির থমকায়, চমকাই অবশ্যই আসে তার সারা দেহ। আচমকা দুলতে থাকা দোলনায় দড়ি টেনে থামিয়ে দেয় সে। মিসি চমকে ফিরে তাকায়, চোখে মুখে প্রশ্নের ছট। নাজির মুখে কিছু বলে না। সামনে এসে দাঁড়িয়ে দু হাতে দুপাশের হাতলে রেখে তাকে আটকে নেয় নিজ বাহু বন্ধনে। একটু ঝুঁকে ফিসফিস করে বলে, এইবার মনে হয় আমার ডায়াবেটিস হইছে। উসখুস করতে করতে মিশ্রি জিজ্ঞেস করলো, হঠাৎ কিভাবে? এই যে আজ তো একটা তাল মিছরি ঘরে তুলছি। লজ্জারাঙ্গা হয়ে উঠল মেয়েটি। শক্ত পুরুষালী বন্ধন থেকে মুক্ত করতে চাইল নিজেকে, কিন্তু পারল না। তার আগে শিকারি ন্যায় নাজির তাকে খপ করে ধরে ফেলল, বলল, হইলে হোক, তবু আবার পুরা তাল মিছরি লাগবো এক্ষুনি। মিসি প্রস্তুত হওয়ার সুযোগ পেল না। আচানক তার কম্পিত ঠোঁট জোড়ায় দখলদারিত্ব চালালো লোকটা। বাতাস ভারী হলো। কিছু সময় পেরোতেই দূর থেকে ভেসে আসতে লাগলো মেয়েলি কণ্ঠের কান্নার শব্দ। নাজিরের শক্তপোক্ত দেহের ভারসাম্য বজায় নেই। ধীরে ধীরে তার স্পর্শ গভীর হচ্ছে। মিসি শক্ত করে তাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে উঠে দাঁড়ালো দোলনা থেকে। নাজিরের ললাটে ভাঁজ পড়ে। সেও উঠে দাঁড়ায়, গাড়ি হাত চেপে নিজেকে সামলানোর চেষ্টা চালিয়ে বলে, চলো বউ, ঘরে যাই। হাস্যোজ্জ্বল অধরে আচানক ভয় নেমে এলো মিসির। টেনে ধরল স্বামীর ফতুয়া, নিচু স্বরে বলল, কে যেন কান্না করছে, ওই যে শুনুন। রাজি যে শুনল না এমন নয়। মিসিকে টেনে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, তাতে তোমার কি? বড় চাচা দালান থেকে আসছে। সামিউল ভাইয়া নেশা কইরা আইয়া বউ পিটাইতাছে, তারই কান্নার শব্দ। ঠোঁট টিপে হাসে নাজির। মিস্ত্রি আতকে উঠল। মজা করছেন? না তো, হাসা কথা। এগো বাপুর দুইটারই চরিত্রের দোষ আছে। কিছু হইলেই বউ পিটানো স্বভাব। মহিলা দুইটারও দোষ কম না। সারাদিন অন্যের দোষ খুঁজা বেড়ায়, আর রাইত হইলে জামাইয়ের লাত্তি উষ্টা খায়। মারলে তো ব্যথা পাবে, আপনার থামানো উচিত। প্রয়োজন নাই, হ্যাগো ঘরের ভেতরে যা ইচ্ছা করুক, আমাগো কি? ভাবি কি কখনো আইয়া আমার কাছে কইছে? তাইলে জামু কেন? আগ বাড়াইয়া কখনো কারো উপকার করতে যাইবা না। চোখ কান সব বন্ধ। বোবা আর বয়রা মানুষের শত্রু থাকে না। ঘরে এসে নিঃশব্দে খিল দিল নাজির। বছরের প্রত্যেক দিনই সাবাড়িতে কিছু না কিছু নতুন ঘটনা লেগেই থাকে। এই যেমন আজ সকালে ঘটক লাল মিয়া এসেছেন বাড়িতে। তার আগমনী সংবাদ পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছে নাজমুল শাহরিয়ার দুই ভাই। বড় ভাইয়ের সাথে পারভেজও ব্যবসায় যোগ দিয়েছে সপ্তাহ দুয়েক হবে। বাবাই তাকে জোর করে পাঠিয়েছে। বড় ছেলেকে বলে দিয়েছেন যাতে সব কাজকর্ম তাকে শিখিয়ে দেওয়া হয়। নাস্তা সেরে সবে বের হচ্ছিল সে, তখনই ফরিদা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে দাঁড় করালেন ঘটকের সামনে। বলেন, আমার এই সুরপোলার লইগা একটা মাইয়া লাগবো ঘটক সাহেব। চোখে সমস্যা থাকায় গত মাসে নতুন চশমা নিয়েছেন লাল মিয়া। সেই চশমা নাকের ডগায় ঝুলিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পারভেজকে দেখলেন। বলেন, আমনে গো বাড়ি দেহি বিয়া উপযোগী পোলার অভাব নাই। আগে আমার নাজমুলের বিয়া দিমু, তারপরে শাহরিয়ারের। তাই তাড়াতাড়ি মাইয়া দেখান। কাজকর্ম জানা, উচ্চ বংশের সুন্দরী, পরহেজগার, লম্বা মাইয়া লাগবো। শাশুড়ির কথা হুই না চলবো। আমারও এমনই লাগবো। ঘটক চোখ মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিলেন। বললেন, আমনগো চাহিদা বেশি, সুন্দরী মাইয়া দিয়ে কি করবেন? সেই তো সারাদিন আগুনের তাপে রোদে বসাইয়া কাম করাইবেন, এমনিতে কালা হইয়া যাইবা গো।
আমি 28 বছর ধরে সংসার করতেছি, কই কালা হইছি? তুই কি কাম করস নাকি? জোয়ান কালে করতাম আমি, সংসার আলাদা হওয়ার পর শুধু একটু সুলা গুতাস, বাদ বাকি কাম তো করে কালিমের মায়। জামাইরেও খাওয়াইছস চাল পয়রা, তার বইয়ের কথায় ওঠা আর বসে। তুমিও খাওয়াও না, না করছে কেটাই, খেলে হিংসা করে। এদের ঠোকাঠুকি দেখে বিরক্ত হলো নাজির। যেন সতীন দুজন। গোসল সেরে ঘরে এসে এসে প্যান্ট পরলো, শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মিস্ত্রি জিজ্ঞেস করলো, আবার কোথায় যাচ্ছেন সত্যি করে বলুন তো? লোকচক্ষুর আড়ালে কি আরও বিয়ে করেছেন? না হলে দুদিন পর পর সেজে গুজে যাচ্ছেন কোথায়? নাজিরের মুখখানা গম্ভীর। এগিয়ে এসে স্ত্রীর শাড়ির আঁচল টেনে মাথা মুছতে লাগলো। বলল, ঘরের বউ ভাও দেয় না, তাই আর কি। চোখ তুলে ফেলবো। তুই পারবি? জোর আছে? আমার বাপ ভাইদের ঠিকই জোর আছে। ডরাই নাকি? উত্তর দিন। কাইল নওশাদে সিঁড়ি আইছে, তাই ঢাকা যামু। আবার কি গন্ডগোল জানি পাকাইছে। ফিরতে তো তাহলে অনেক দেরি হবে, তাই না? তা হইব। তোমার কিছু লাগবো? লাগলে কইয়া ফেলো, ফিরার পথে নিয়ে আমু। সত্যি? লেখা দাও। হাস্যোজ্জ্বল মুখে টেবিলের দিকে দৌড়ালো মিষ্টি। কলম নিয়ে কটকট করে কিছু লিখে ফেললো খাতায়। কাগজটা ভাঁজ করে ঢুকিয়ে দিল স্বামীর পকেটে। নাজির তা নিয়ে আর কিছু বলল না। জিজ্ঞেস করলো, কেমন লাগতাছে? ভালো না। মিথ্যুক। চুল আশ্রে বলল, আইও বাপের বাড়ি দিয়ে আসি। কেন? তুমি না যাইতে চাইছিলা? বোরখা পইরা তৈরি হও, চাইলে 2 দিন থাকতেও পারবা। তোমারে দিয়ে আইয়া আমি জামুগা। শ্বশুর আব্বাকে দেখভাল করবে কে? কলিবের মায় আর জাহিদ আছে। আগে শহরে গেলে ওরাই দেখতো। তোমার চিন্তা করতে হইব না। এখান থেকে ওখানে যেতে বোরখা পরতে হবে? হ, পড়তে হইব। গ্রামের সব কয়টা জাউরা মাইয়া মানুষ দেখলেই আগারে দিগারে চাইয়া থাকে। আমার বোরখা নেই। বোরখা নাই? না, আমি তো সব সময় সালোয়ার কামিজ পরি, তাই কখনো কেনা হয়নি। তাইলে যাওয়ার দরকার নাই। লোকটার মনোভাব বোঝা কঠিন, যখন তখন বদলে যায়। তাই এগিয়ে এসে তার হাত জড়িয়ে ধরল মিষ্টি। বলল, দয়া করে এমন করবেন না, আমি সালোয়ার কামিজ পরছি, ওড়না ভালো করে মাথায় মুড়ি দিচ্ছি। যাত্রার আগে নাকি মিষ্টি মুখ করতে হয়। তাল মিষ্টি খাওয়াও, তাইলে রাজি হইতে পারি। কে বলেছে এই কথা? আমি জানি না কেন। তুমি কেমনে জানবা? হাঁটুর বয়সী মাইয়া মানু। ঘরে তাল মিস্ত্রি নেই, এনেছেন কখনো? নাই মানে? কইলেই হইব? 3 মাস আগে যে এই যে আজ তো একটা মিস্ত্রি আনছি, এটার কি হইব? কাছে আইও। সঙ্গে সঙ্গে 2 কদম পিছিয়ে গেল মিষ্টি। আলমারি থেকে পোশাক বের করে স্বামীকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করে দিয়ে বলল, অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসছি। নাজির মুচকি হাসলো। কলিমের মা আর জাহিদকে ডেকে বলে দিল যেন বাবার খেয়াল রাখে। তারপর মিস্ত্রি তৈরি হয়ে বের হতে দরজায় তালা দিয়ে চলে গেল উত্তরপাড়ার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তাকে রেখে সে যাবে মিল্টনের কাছে। ওদের সব বুঝিয়ে দিয়ে রওনা দেবে গন্তব্যে। মাস্টার বাড়িতে উপস্থিত পুরুষ বলতে মাত্র 3 জন। বাকিরা বেরিয়ে গিয়েছে নিজ নিজ কাজে। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে জলপাইয়ের আচার তৈরি করছেন দিলারা বেগম। সুজাতা সিঁড়িতে বসে আছে, পেটের ব্যথায় বিদ্যালয়ে যায়নি। মিস্ত্রিকে দেখতে চেয়েছে, বাড়ি মাথায় তুলল সে। ফটক পর্যন্ত তাকে দিয়ে নাজির বিদায় নিয়ে চলে গিয়েছে, তাই ভেতরে এসে ব্যাগটা রাখলো সে। সৈদুন্নেসা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আইজা কাও একলা একলা আইসো? উনি দিয়ে গিয়েছেন। নাচ জামাই হ্যাঁ, কই সে? চলে গিয়েছে। দাদিকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে চঞ্চলা কিশোরীর মতো সারা বাড়ি দৌড়ে সবার সঙ্গে দেখা করে এলো মিস্ত্রি। তালে বাড়িতে নেই। আচারের বয়াম হাতে খাটে বসে পা দোলাতে দোলাতে আচার খাচ্ছে পলি। বিছানায় একটি বাটিতে পড়ে আছে বেদানা, পেয়ারাসহ আরও কী ফল যেন। ননদকে দেখতে ব্যাকুল হয়ে উঠল সে। একপাশে সরে গিয়ে বসতে দিল বিছানায়। মিস্ত্রি প্রথমেই বসল না, সন্দেহজনক দৃষ্টিতে আপাদমস্তক তাকে দেখল। বলল, রানীর হালে বসে আছো যে, অসময়ে আচার ফলমূলও খাচ্ছ, ব্যাপার কি? পলি লাজুক হাসল। আঙ্গুল চেটে মুচকি হেসে উত্তরে বলল, আমি খাইতাছি না। তাহলে কে খায়? পেটের উপর হাত রাখলো সে। বলল, তোমার রাক্ষস ভাইয়ের শান্তাই। হ্যাঁ? আরে তুমি ফুপু হইবা, পেটে তোমার ভাতিজা ভাতিজি, সেই খাইতাছে।
তুমি গর্ভবতী কবে হলে? কেটাই জানে, পরশু জানতে পারলাম। কি লজ্জার কাম কৌতো, রাক্ষসটা আমারে পোলাপাইন কইতে কইতে পোলাপাইনের মা বানাইয়া দিতাছে। মিষ্টি হাঁ করে পলির দিকে তাকিয়ে রইল। পলির দৃষ্টি নিজের গর্ভে, অধরে লাজুক হাসি। পূর্ব আকাশ পেরিয়ে পশ্চিম আকাশে এসে থেমে দাঁড়িয়েছে সূর্যটা। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেলে পরিণত হলো নাজিরের যাত্রা। শহরের বিকেলের গ্রামের বিকেলের তুলনায় কিছুটা ভিন্ন। কোথাও কোনো পশু পাখির কোলাহল নেই, নেই বাচ্চাদের মধ্যে লাটিম কিংবা ডাঙ্গুলি খেলার উন্মাদনা। আছে শুধু যানজটের অস্থিরতা, ট্রাফিক সিগন্যালের রঙিন আলো আর কাঁধে আস্ত এক ভবিষ্যতের ভার নিয়ে ব্যস্ত পায়ে ছুটে চলা কিশোর তরুণের দল। লিলিদের বাড়িতে প্রবেশ করতেই বসার ঘরে ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল নাজিরের। সোফার এক কোণে শান্ত বালকের মতো বসে আছে। পৃথিবীর কোনো দুশ্চিন্তায় যেন তাকে ছুঁতে পারছে না। কেমন আছোস? প্রশ্নটি শুনে চট করে মাথা তুলল নওশাদ। বড় ভাইকে দেখে যার পরনাই অবাক হলো সে। নাজির এগিয়ে এসে তার পাশে বসলো, তবে রাগ দেখালো না, সামান্য হাসলো না, এমনকি মুখের দিকে আর ফিরেও তাকালো না। ভাই তুমি? কণ্ঠে তার বিস্ময়। কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে বেরিয়ে এলেন ফারুক সাহেব। নাজির তাকে সালাম দিল। তারপর এলেন রেবেকা, সঙ্গে কাজের মেয়ে সালমা। নাস্তা পানি টেবিলে রেখে চলে গেল সে ভেতরে। যাওয়াকে নাজিরে নিয়ে আসা পাকা কলা, আনারস আর মিষ্টান্নগুলো নিতে ভুলল না। কিছুক্ষণ পর সবার সাথে এসে যোগ দিল নয়ন। তবে ছোট ভাই সেখানে উপস্থিত নেই। সে স্ত্রী নিয়ে আলাদা খায়। বোন পালিয়ে যাওয়ার পর থেকে তার প্রতি সমগ্র আগ্রহ যেন সে হারিয়েছে। নওশাদ তাদের উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, আপনারাই তবে আমার ভাইকে ডেকে এনেছেন? তুমি যা শুরু করেছো তাই ডাকতে বাধ্য হয়েছি। তাদের কথা শুনে নাজির জিজ্ঞেস করল। কি করছে হয়? সঙ্গে সঙ্গে কেউ কোনো উত্তর দিল না। ফারুক নয়ন কথা শুরু করার আগে ভাবার জন্য সময় নিচ্ছে। নওশাদ বসা থেকে উঠে দাঁড়ালো, ভাইয়ের উদ্দেশ্যে বলল, কারো কথা শোনার প্রয়োজন নেই। এত দূর থেকে ওরা তোমায় ডেকে এনেছে কিভাবে? চিঠি পাঠিয়ে? চলো আমার সঙ্গে। নাজির উঠল না, বরং টেনে ছোট ভাইকে পাশে বসিয়ে দিয়ে বলল, চুপ। এতদূর পর্যন্ত যখন আইয়া পড়ছি, কি ঘটনা ঘটছে হইন না যাই। বস তুই। নয়ন বিরক্তি নিয়ে বলে উঠল, দেখেন কেমন অভদ্র আপনার ভাই, কি ব্যবহার তার। শ্বশুর সম্বন্ধী কাউকে মান্য করে না। নাজিরের মুখভঙ্গি স্বাভাবিক, শান্ত স্বরে জবাব দিল, সারা জীবন দেখে আইছি মাইয়ার পরিবারের ডাইকা আইন না মাইয়ার নামে নালিশ দেওয়া হয়, কিন্তু এখন দেখি ঘটনা উল্টা। কি করছে হয় খইলা কোন ভাই? সন্ধ্যা হইয়া গেছে, আবার বাড়িতে ফিরতে হইব। ছেলেটা যে গ্রামের সাদাশীতে সহজ সরল ছেলে না তা ফারুকের অজানা নয়। পালিয়ে যাওয়ার পর প্রথম মেয়েটার খোঁজ পেয়ে বনখড়িয়া গ্রামে গিয়ে বেশ হাঙ্গামা তিনি করেছিলেন। দুই চাচার সাথে তর্ক বিতর্ক পর্যন্ত লেগে গিয়েছিল। শেষমেশ এই ছেলে এসেই সব সামলে নিয়ে রাজি করেছিল দুই পরিবারকে। সে কথা মনে পড়তে তিনি নরম স্বরে বললেন, হাত গুটিয়ে বসে আছো কেন? আগে চা মিষ্টি খাও, তারপর না হয় কথা বলি। আইছি যখন তা না হয় খামু তালই। আমনে আগে কন এই পলায় কি বেয়াদবি করছে? বড়গুলোকে তো কখনো উষা কথা পর্যন্ত কয় না। নাম করা ভদ্রপোলা, শুধু আপনার মাইয়া লইয়া পালানোর কারণে যা একটু নাম খারাপ হইছে। অভদ্র বেয়াদব হইলাম আমি, তাও নাম করা। তাই যা কওয়ার কইয়া ফেলেন। নাজিরের কথা বলার ভঙ্গি অন্যরকম। ঠোঁটের কোণে অমিলান হাসি রেখে বলে ফেলে তিক্ত সত্য কথা। নয়ন কঠিন গলায় বলল, ও আমাদের সঙ্গে চরম বেয়াদবি করেছে। এখানে দুদিন খবর পাঠানোর পর আজ এসে হাজির হয়েছে। এমনকি আমার ভোলাওয়ালা বোনটাকে ফুসলিয়ে বিয়ে করে এখন বলে তালাক দিবে। এ নিয়ে আপনার কি বক্তব্য? বুড়ো যুগলের মাঝখানে ভাঁজ পড়ে নাজিরের। জবাবের জন্য সময় নেয় না, বলে, আপনার বইন ভোলাবালা? আমার ভাই তারে ফুসলাইয়া বিয়া করছে? কোনো সন্দেহ? পুরাটাই সন্দেহ। পুরুষ মানুষ যখন মাস্টার হইয়া বাড়ির মাইয়ারে পড়াইতে আইছিল, তখন আপনারা কইয়াছিলেন কি পড়ায় কেমনে পড়ায় দেখা কি আপনাগো দায়িত্ব না? তার চেয়ে বড় কথা, মাইয়ারে তো ভাগায় নাই, মাইয়া নিজে ভাগ্যা গেছে, হুমকি দিয়া বিয়া করছে। কেমন পারিবারিক শিক্ষা! বেটা মাইনসের দিল নরম, মাইয়া মানুষ দেখলে গল্লা যায়। কিন্তু মাইয়া মাইনসে কেন পারাইব? দোষ দিতে হইলে দুইটারে দিবেন, একটারে সাধু সাজাইয়া আর একটারে অসাধু সাজাইয়া না। কথা ঠিকভাবে বলবেন। এটা গ্রাম নয় শহর।
যে বাড়িতে বসে আছেন সে বাড়িটাও আমাদের। মায়ের অপমান সহ্য হলো না নওশাদের, কঠোর স্বরে বলল। আমার ভাইয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলে আমি মেনে নেব না। নিজ থেকে সে আসেনি, আমার অনুমতি ছাড়াই আপনারা ডেকে এনেছেন, এবং পুরো শহরটাও আপনাদের একার নয়। কি বললে তুমি? বোন জামাই বলে শুধু ছাড় দিচ্ছিলাম এতদিন। তোমার কোন যোগ্যতা আছে আমার সামনে বসে কথা বলার? মারামারি করবি নাকি এখন? শান্ত হয়ে বস। নাজির অধরে হাসি রেখেই বলল। শহরে 2 কাঠা জমির উপরে 2 তলা একটা বাড়ি কইরাই অনেক যোগ্যতাওয়ালা মানুষ হইয়া গেছেন। চাষা ভেসা তো আর নাই। অথচ আপনাকে যোগ্যতা সম্পন্ন বইয়ের পাতায় লেখা আছে বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। করেন তো সরকারি চাকরি, এক কথায় জনগণের কামলা। মাস শেষে যা মাইনে পান তার থাইক্কা বেশি খরচ করেন, বাকি টেহা দুর্নীতির। তা দেশে আপনাকে কতটুকু অবদান আছে? আমাকে যা জমি জমা টেহা পয়সা আছে তা আপনাকে 3 পুরুষের স্বপ্ন। টেহা পয়সার অহংকার দেখাইয়েন না। সৎ পথে রক্ত পানি কইরা এইভাবে লেখাপড়া শিখাইছি, শহরে পাঠাইছি। লেখাপড়া শেষ হইলে অয়ম আপনাকে মতোই চাকরি করব, না করলেও অবশ্য সমস্যা নাই। ব্যবসা আমি নিজে দাঁড় করাইছি, চাইলে হেনেই কামলা দিয়ে খাইতে পারবো। তাই বুঝা কথা কন। ফারুক চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন। ওর কথায় কিছু মনে করো না, রাগের মাথায় কি না কি বলে ফেলছে। মোদ্দা কথায় আইয়েন তালই। প্যাঁচ ঘোষ আমার পছন্দ না। আপনার মাইয়া কই? তারেও ডাকেন, তারে লইয়াই তো কথা হইতাছে। ও ছোট মানুষ, এখানে থেকে কি করবে? প্রেম বিয়া বুঝার পলাইয়া যাওয়া মাইয়া কখনো ছোট হইতে পারে না তালই। বয়সের দিক দিয়ে ছোট হইলেও মানসিকতার দিক দিয়া বড়। ডাকেন হ্যাঁ রে। ফারুক সাহেব মেয়েকে ডাকলেন না, বরং এলেন মূল প্রসঙ্গে। যতদিন না চাকরি বাকরি হচ্ছে ততদিন তোমার ভাইকে বলেছিলাম আমার বাড়িতেই থাকতে। একা মেয়েটাকে কিভাবে ছাড়ি বলো তো? কিন্তু তোমার ভাই লিলিকে নিয়ে আলাদা হয়ে গেল। কি একটা আধা ভাঙা বাড়ি ভাড়া নিল। আমার মেয়ে তো ওখানে থাকতে পারে না, তাই কিছু আসবাবপত্র পাঠিয়েছিলাম। কিন্তু তোমার ভাই এই সামান্যর কারণে লিলিকে বকাঝকা করলো। মেয়েটা এসে কি কান্না! শেষে আমরা বাড়িতে গিয়ে কথা বলতেই মুখের উপর বলে দিল, আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান, ওকে আমি আর রাখবো না। এটা কি ঠিক? নওশাদ চুপ করে শুনল, যদিও কথাটার সত্যটার উপস্থিতি রয়েছে আংশিক। নাজির দুদিকে মাথা নাড়িয়ে বলল। একদম ঠিক না। ফারুক সাহেব সন্তুষ্ট হলেন, বলেন। এখন তুমি বলো কি করবে? আমগো বংশ হইল উচ্চ বংশ তালই। দাদা পরদাদার আমল থাইকাই আমগো বংশের পোলারা ঘর জামাই থাকে না, তাই আমি ওরে ভাড়া বাড়িতে থাকতে কইছিলাম। অধরে সন্তুষ্টি ভাবটা মলিনতার নিচে চাপা পড়ল ফারুক সাহেবের। নাজির ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। ঘটনা কি? আসলেই তুই তালাকের সিদ্ধান্ত নিছস? সামান্য ঝগড়া কথা কাটাকাটি প্রত্যেক সংসারেই হয়, তার লাইগা এইসব কি সিদ্ধান্ত? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগার, সেই ঝগড়া শ্বশুরবাড়িতে হস্তক্ষেপ, দুটোই আলাদা বিষয়। আমি একটা মানুষ, আমার নিজস্ব পছন্দ আর সিদ্ধান্ত রয়েছে, কিন্তু কেউ তা বুঝতে চাচ্ছে না। এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আলাদা হয়ে যাওয়ার পরেও নিজের মতো করে থাকতে পারছি না। যৌতুক নিতে রাজি না হয় ওনারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। লিলি পর্যন্ত সামান্য কিছু হলেই বাপের বাড়ি এসে নালিশ করে। তোমাদের সঙ্গে ওর আচরণ তো দেখেছই। প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু মাই যদি মেয়েকে কান পরা দেয় তাহলে কিভাবে ঠিক হবে? আমি এসব অতিষ্ঠ হয়ে গিয়েছি, আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। এভাবে চলতে থাকলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব, নয়তো মরে যাব। নাজির বুঝতে পারল এটা যে সমস্যা নয়, বরং জটিল সমস্যা, যা আপাতত অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। নওশাদ হুটহাট রেগে যাওয়ার মতো ছেলে না, সে নাজিরের বিপরীত স্বভাবের। নাজির আগুন হলে নওশাদ ঠান্ডা পানি, তাই ছেলেটাকে ঠান্ডা মাথায় নিরালয় বোঝাতে হবে। সে বলল। বিয়ার পর মাইয়া মানুষের অভিভাবক তার স্বামী। স্বামী যদি ভালো হয় তাইলে আমনেকে তো কথা বলার কিছু দেখি না। ভালা সংসারগুলো আমনেকে পাকনামির লাইগাই নষ্ট হয়। মাইয়ারে ডাকেন। রেবেকা লিলিকে নিয়ে এলেন। এসে সর্বপ্রথম স্বামীর দিকে তাকালো লিলি, অথচ ছেলেটা মুখ তুলে তাকে এক পলক দেখল না। লিলি একপাশে চুপচাপ বসল। নাজির বলল। সোজা সাপটা কথা কই, তুমি কি কও? নওশাদের লঙ্গে সংসার করবা? হ্যাঁ, সংসার করার জন্যই তো সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। তাইলে স্বামীর সম্মানের তোয়াক্কা সবার আগে করতে হইব। তোমার বাপ ভাই কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারবো না। শ্বশুর বাড়ির সবার লগে মিলমিশ কইরা চলতে হইব। গ্যারামে গিয়া সংসার করতে হইব। রাজি? ভাববার জন্য সময় নিল লিলি, তবে উত্তর দিল না। নওশাদ উঠে দাঁড়ালো।
টেনে তুললো ভাইকেও, বলল, আর কথা বাড়িয়ে লাভ নেই, এরা কখনো শোধরানোর নয়। আমি থেকেছি তাই জানি। তুমি যা বলবে এবার থেকে আমি তাই শুনবো ভাই। তবুও তুমি আমায় আর জোর করো না। এমন চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমি আর পারছি না। চোখের মাথায় একটা ভুল করে ফেলেছি, এবার তা শোধরানোর পালা। নওশাদ আর দাঁড়ালো না সেখানে, দ্রুত হেঁটে চলে গেল। নাজির দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে বলল, আজ তয় আসি। সংসার কখনো এক পক্ষের চেষ্টায় তৈরি হয় না, দুই পক্ষেরই চেষ্টা লাগে। মাইয়ারে বুঝান, আমি না হয় আমার ভাইরে বুঝামু। তারপর সেও ছোট ভাইয়ের পিছু পিছু বেরিয়ে এলো বাড়ি থেকে। রাস্তায় নেমে বুক ভরে শ্বাস নিল, এখন একটু স্বস্তি লাগছে। এসব বড় বড় ইট পাথরের বাড়ি তার ভালো লাগে না। দূরের কোণে মসজিদের মাগরিবের আজান দিচ্ছে, পথের ধারে টং দোকানে জ্বলে উঠতে লাগলো আলো। দুই ভাই পাশাপাশি হাঁটছে, দুজনের মধ্যে চলছে তুমুল নীরবতা। সেই নীরবতা ভেঙে নওশাদ বলল, তোমার রাগ হচ্ছে না ভাই? কিছু জিজ্ঞেস করবে না? রাগ হইব কেন? তবে আমি কবু হুটহাট সিদ্ধান্ত নেইস না। ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা সিদ্ধান্ততে। ভাঙা খুব সহজ হইলেও গড়া খুব কঠিন। তুমি তো দেখলেই ওদের আচরণ। আমি শেষ হয়ে যাব ভাই। তোমার অবাধ্য হওয়ার ফল যে এভাবে পাবো তা বুঝতে পারিনি। কোনো ফল টল না, শুরুতেই মেরুদণ্ড সোজা রাখা উচিত আছিল। যাই হোক, আপুসে কথা কইস, যদি রাজি থাকে তাহলে ঠিক কইরা নেইস। আর রাজি না হলে? নিজের সিদ্ধান্তে অটল থাকিস। কারো লাগ্যা কারো জীবন থাইম্মা থাকে না। মানুষ ভাঙে, গড়ে, ঠকে, আবার বিশ্বাস করে। এইটাই নিয়ম। জীবনে আগাইয়া যাওয়াই বুদ্ধিমানের কাজ। নওশাদ মাথা নুইয়ে নিল, হাঁটতে লাগলো উদ্দেশ্যহীন পথে। নাজির বলল, তোর পরীক্ষা টরীক্ষা আছে? লেখাপড়া শেষ হইতে কতদিন? ফাইনাল পরীক্ষা গত সপ্তাহে শেষ হয়েছে। এত তাড়াতাড়ি? আমি তো ভাবলাম আরো 1 বছর লাগবো হয়তো। রেজাল্ট বের হতে একটু সময় লাগবে। চল বাড়ির জায়গা, রাইতে ট্রেন পাওয়া যাইব। 10টায় একটা আছে। ক্ষুধা লাগছে, শুনছি ঢাকার বিরিয়ানি নাকি অনেক জনপ্রিয়। আয় দুই ভাইয়া মিল্লা খাইয়া আহি, এরপরে মার্কেটে যাইতে হইব। তোর ভাবির লাগা কিছু কেনাকাটা করমু। এ ভূমি অফিস কোন দিকে রে? রাইতে খোলা থাকে? যাওয়া প্রয়োজন। শহরে আবার কবে না কবে আইমু। ভূমি অফিসে গিয়ে তুমি কি করবে? কাম আছে, গেলেই দেখতে পারবি। ভাবিকে বাড়িতে একা রেখে এসেছ? না, বাপের বাড়ি রাইখা আইছি। চাচি ভাবিরা সুযোগ পাইলেই কথা শুনায়, বেশি কাম করায়। অবুজ মাইয়া নাও করতে পারে না। তাহলে আজ রাতটা বরং এখানেই থেকে যাও, কাল না হয় প্রয়োজনীয় কাজ শেষ করে ফিরবে। থাকা অবশ্য যায়, তা বিরিয়ানির দোকান কই? নিয়ে চল। শহরের প্যাঁচগোছ রাস্তা আমি চিনি না। নওশাদ মৃদু হাসল, বড় ভাইকে নিয়ে উঠে পড়ল একটি বাসে। বহুদিন পর দুই ভাইয়ের মধ্যে খোশ গল্প হলো, প্রাণ খুলে হাসাহাসি হলো, হলো কত শত গোপন কথা। কে বলবে দুই ভাইয়ের সম্পর্ক এত সুন্দর হয়? সন্ধ্যার আলো জ্বলে উঠল বাড়িতে। দিলারা পারুল মিলে বানাচ্ছে পুলি পিঠা আর দুধ চিতই। ঘর থেকে ভেসে আসছে সুজাতার স্বর থেকে চড়া। শিবাত উঠোনে দৌড়াচ্ছে। কিছুক্ষণ আগে শ্বশুরবাড়ি থেকে ফাহমিদাও এসেছে বেড়াতে, কয়েকদিন এখানে থাকবে। তারা সবাই মিলে বারান্দায় বসে গল্প করছে। মিশ্রি ভোতা মুখে বসে আছে চুলার ধারে মায়ের কাছে। বিকেলের দিকে নাক ফুরিয়েছে সে। দাদিকে বলতেই দিলারা বেগম নিজেই ফুরিয়ে দিয়েছেন। ফর্সা নাকটা লাল টুকটুকে হয়ে আছে, জমাট বেঁধেছে রক্ত। আপাতত সেইখানে রঙিন সুতা লাগিয়ে রাখা হয়েছে, ক্ষত শুকালে পরানো হবে নাকফুল। পারুল রুটির মতো করে খামি বেলতে বেলতে কঠিন স্বরে বললেন, সবাই গাল গপ্প করতাছে আর তুই চুলার তাপে হাইয়া বইয়া রইছিস কেন? যা এনতে। না, পিঠা বানানো শিখবো। তোমাদের জামাইকে বানিয়ে খাওয়াতে হবে না? সৈদুন্নেসা উঠোনে একটি চেয়ারে বসে আছেন। আকবর মিয়া লাঠি হাতে হাঁটাহাঁটি করছেন। বহুদিন পর বাড়িটা আবারও ভরে উঠেছে। বৃদ্ধা প্রশান্ত কণ্ঠে বললেন, এই তো আমার নাতনির বুঝ হইছে, শিখাও বউ শিখাও, ভবিষ্যতে কাজে লাগবো। হ, চাচি শাশুড়ির সংসারে খাইতে মরবো। হাত দেখলেই বোঝা যায় কত কাম যে করায়। উনি বলেছেন কাজকর্ম শেখা হলে আমায় আলাদা রান্নাঘর তৈরি করে দেবেন। তাছাড়া একটা সংসারে কি আর সবাই ভালো হয়? নাজিরে কই? ওরে আইতে কইছি, কাছে থাইকা কাছে, অথচ আইয়ের না একটু। আকবর মিয়া বললেন। মিশ্রি মায়ের দেখা দেখি রুটিতে আকৃতি দিয়ে নারকেল আর গুড়ের তৈরি পুর ভরতে লাগলো ভেতরে। হেসে
উত্তর দিল। উনি বাড়িতে থাকলে তো আসবে। কই গেছে আবার? ঢাকা। কড়াই থেকে সদ্য নামানো গরম পিঠা ফুদিয়ে খেতে খেতে সুজন বলল। 2 দিন পর পর এত শহরে যাই কেন? সুবিধার লাগে না? জামাইরে টাইট দেয়া রাখবি। সাগো আমার এমনিতেই ভাল লাগে না, তার উপর কয়দিন ধরে ওর হাব ভাব আচরণ বদলে গেছে দেখলাম। আবার কি বেয়াদবি করছে? বেয়াদবি করলেও মানা যাইতো, কিন্তু সমস্যা হইল কোনো বেয়াদবি করে নাই। সেদিন দেখে গাড়ির অপেক্ষায় চায়ের দোকানে বউয়া দেখতে সুন্দর কইরা জবাব দিল। কি অবাক কাণ্ড! লোকটা ভালো ব্যবহার করছে, তাও তোমাদের ভালো লাগছে না? হঠাৎ কইরা যদি বেয়াদবি বেয়াদবি সাইরা দিয়া মিষ্টি কথা কয় তাহলে কেমনে ভাল লাগবো? আগে ঘরে মিস্ত্রি আসছিল না, তাই বেয়াদবি করছে। এখন ঘরে মিস্ত্রি আছে, তাই বেশি বেশি মিস্ত্রি খাইয়া মিষ্টি কথা কয়। পলি, জেসমিন, রুহুল একসঙ্গে হেসে উঠল। মিসির চোখ রাঙিয়ে তাদের দিকে তাকালো। খোলা আকাশের নিচে চুলা হওয়ায় বারান্দায় বসা সবাইকে দেখা যাচ্ছে। বয়সে বড় হওয়ার পরও কোথাও কি বলতে হয় তা এখনও এই ফাহমিদা শেখেনি। লজ্জা লাগছে মিসির। আকবর মিয়া জিজ্ঞেস করলেন। ঢাকা গেছে কেন রে মিস্ত্রি? কিছু কইছে? ফিরবো কবে? শহর থেকে চিঠি এসেছিল, তাই ওনার ভাইয়ের কাছে গেছে। বলেছে ফিরে এসে আমায় নিয়ে যাবে। আর 2 দিন আগে গিয়েছিল জেলা শহরে ব্যবসায়িক কিছু কাজে। ওর আবার ব্যবসায়িক কাজ কি এর আজাইরা? রুহুল বলল কথাটা। আগে লোকটাকে নিয়ে কিছু বললে মিস্ত্রি কিছুই চাই আসতো না, তবে এবার রাগ হলো, মুখের ওপরই জবাব দিল। উনি মোটেও আজাইরা নয়, বরং তোমাদের থেকেও ব্যস্ত। যা করে নিজ পরিশ্রমে করে। বড় ভাই লগে এই কেমন দাঁড়ার কথাবার্তা? তো বড় ভাই ছোট বোনের স্বামীকে নিয়ে যখন বলে, বিয়ের আগে ঠিকই কান্দিয়া ভাসাইতাছিল, বিয়ে করব না বইলা ভাই বোনেরে পালাইতাছিল পর্যন্ত। অথচ সেই মিস্ত্রি এখন জামাইয়ের নামে কিছু হইলে স্যাত কইরা উঠতেছে। নাজির শাহ কি জাদু করছে আমগো বোনটারে! বিয়েতে জাদু করছে। বাকিরা শব্দ করে হেসে দিল। মিসি ফুঁসে উঠল। বসা থেকে উঠে তাদের পাশ কাটিয়ে ঘরে যেতে যেতে বলতে লাগলো। তোমাদের সঙ্গে আড়ি কথাই বলবো না। সৈদুন্নেসা নাতিদের ধমকালেন। দিলি তো মায়ারে রাগাইয়া, দেখিস আজ রাইতে খাইব না। আকবর মিয়া বলেন। সংসারে মারাইয়া মন লাগছে। আগে জামাইরে সহ্য করতে পারতো না, এখন কুড়ু কথা হইলেই রাইগা যায়। ভুল মানুষের লগে কিন্তু নাতিন বিয়া দেই নাই, কি কও? কথাটা বলে তিনি মাসুমের দিকে তাকলেন। দাদার চাহনি দেখে মাসুম বসা থেকে উঠে চলে গেল ঘরে। মিসি ঘর থেকে বের হয়ে সন্ধ্যার পর বাবার ডাকাডাকিতে জম্পেশ গল্প করতে করতে পিঠার রাতের খাওয়া শেষ হলো। দুধ চিতই পিঠা খাওয়া হবে সকালে। সব ভাই বোনেরা একসঙ্গে হওয়ায় রাতে ঘুমাতে যেতে দেরি হলো। শেষ রাতে ফাহমিদা মিসির সঙ্গে মিসির ঘরেই ঘুমালো। রাতের পর ভোর এলো জলদি। প্রকৃতি আজ কেমন যেন ঝিমিয়ে আছে। জ্বলন্ত চুলার আগুন থেকে ধোঁয়া নিঃসৃত হয়ে ভেসে বেড়াচ্ছে বাতাসে। ছেলেমেয়েরা আমপাড়া হাতে মক্তব থেকে ফিরছে বাড়ি। তাদের কোলাহল ভেদ করে আচমকে মসজিদের মাইকে আওয়াজ হলো। খানিক বাদে ভেসে এলো ইমামের দুঃখ ভারাক্লান্ত স্বর। একটি শোক সংবাদ। বনখড়িয়া গ্রাম নিবাস পশ্চিমপাড়ার মরহুম ফতেহ আলী শাহর পুত্র সুবহান আলী শাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। আকাশে ধূসর মেঘেরা ভেসে বেড়াচ্ছে, চারপাশে বইছে মৃদু হাওয়া। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এসে মুমিনুল শাহর ঘরদোর পরিষ্কার করে ঝাড়ু হাতে নাজিরের ভিটের দিকে ছুটলেন কলিমের মা। আজ তার মন মেজাজ বিশেষ ভালো নেই। দাঁতে দাঁত পিষে খিটখিটে মেজাজে উদ্ধার করছে কারোর বংশকুল। উঠোনে দাঁড়িয়ে রোজকার মতো হাসিদের খাবার দিতে দিতে কৌতূহল নিয়ে মর্জিনা জিজ্ঞেস করলেন। মাথা এত গরম কে? কলিমের মা, তোরা আবার সাত সকালে কি হয়েছে? নারিকেল কাঠির ঝাড়ুটা চৌকির নিচে আর ঢুকালেন না মহিলা। কাজে ভীষণ ফাঁকিবাজ কিনা কপাল কুচকে গজরাতে গজরাতে বললেন। জন্টুর বউরা আস্ত একটা ডাইনি। কাইল আমারে দিয়া নামার ক্ষেতের থেইকা চায়ের পাতিল কালা মাডি আনাইয়া টেহা দেয় নাই। আমি কি আইজারা মানুষ? গায়ে গতরে কাম কইরা খাই। বেইন্না কালে গিয়া টেহা চাইতে কয়। চায়ের পাতিল ঠিক মতো বসছিল। কত বড় খবিস মহিলা কন্ত!
আগে টেহা লইতে পারলি না? আমি কি জানি নাকি হ্যাঁ যে এমন করব? কথা বলতে বলতে এবার সুফান আলী সার ঘরে প্রবেশ করলেন কলিমের মা। গতকাল দুপুর থেকে এই ঘরে পা রাখেননি তিনি, তাই কেমন যেন বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। ময়লাগুলো বারান্দায় বের করে ঘরের জানালার কপাট খুলে দিয়ে বিছানায় পড়ে থাকা মানুষটার দিকে তাকাতে ভুরুজোড়া কুচকে গেল। অন্যান্য দিন লোকটার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঘন চলে, ওঠানামা করে মেয়েধীন পেট, তবে আজ তার কিছুই হচ্ছে না। সন্দেহ নিয়ে এগিয়ে গেলেন কলিমের মা, বাম হাতের আঙ্গুল রাখলেন নাকের কাছে, মুহূর্তে চমকে উঠলেন যেন। হাতের ঝাড়ু ছুঁড়ে ফেলে দৌড়ালেন বাইরে, চিৎকার করে বললেন, ভাবি গো, সুবাহান ভাইয়ের দেহি নসরে না, মইরা গেছে নাকি? মর্জিনা চোখ মুখ কুচকে নিয়ে বললেন, এসব কি কথা? কাইল দুপুরে হ্যানজাই আমি খাওন খাওয়াইছি, রাইতে আমগো নাজমুলের ঘরে লাইট জ্বালাইয়া তালা দিয়ে আইছে। আমনে দেখা যান ভাবি। ভাতের চাল ধুতে কলপারে যাচ্ছিল মর্জিনা, কথাটা শুনে মাঝপথ থেকে ফিরে এলেন। তার পিছু পিছু নিম গাছের ডাল দিয়ে মেসাক করতে থাকা জাহিদও এলো। প্রথমে চাচার নাকে বুকে হাত রেখে পরে হাতের শিরা পরীক্ষা করলো। বিস্ময় ভরা চোখে মায়ের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলল, চাচা নাই আম্মা। মর্জিনা অবাক হলেন, প্রতিক্রিয়াহীন হয়ে দাঁড়িয়ে রইলেন বেশ কিছুক্ষণ। একসময় সজাগ হয়ে উঠল বাড়ির সকলে। মৃত্যুর সংবাদ শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতে চারিদিকে নেমে এলো নিস্তব্ধতা। ফরিদা সিঁড়িতে বসে মুখে আঁচল গুজে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন। পিতার আদেশে জাহিদ ছুটে গেল মসজিদে, জানিয়ে এলো এই মর্মন্তদ সংবাদ। ধীরে ধীরে বেলা বাড়তে লাগলো। গ্রামে কেউ মারা গেলে তার মৃত্যুর সংবাদ বাতাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। সুবহান আলী শাহর ক্ষেত্রেও তাই হলো। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে এসে ভিড় জমালো শাহবাড়ির আঙ্গিনায়। বারান্দায় একটি মাদুরে শুয়ে রাখা প্রাণহীন নিথর দেহখানার দিকে তাকিয়ে কেউ বা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আহারে, এত বছর ধইরা কত কষ্টই না করছে বেড়াই, সে কষ্ট থাইকা আল্লাহ তারে আইস মুক্তি দিল। জন্ম মৃত্যু শব্দ দুটো একে অপরকে যেন আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে রেখেছে। জন্ম মানেই মৃত্যু নামক পথের দিকে এগিয়ে যাওয়ার অনিবার্য এক যাত্রা। যে যাত্রাপথে কেউ স্রষ্টার ভয়ে বেছে নেয় সততার পথ, আবার কেউ স্রষ্টাকে ভুলে লোভ আর ক্ষমতার মোহে পড়ে হয়ে ওঠে নির্মম নিষ্ঠুর অমানুষ। উঠোনের একপাশে মৃতদেহের গোসলের ব্যবস্থা করা হচ্ছে। ছেলেরা গিয়েছে বড়ই পাতা আর শেষ বাজার করে আনতে। চুলায় ফুটছে পাতিল ভরা পানি। মমিনুল শাহ মর্মাহত হয়ে বসে আছেন ভাইয়ের লাশের পাশে। লোকজন মাঝে মধ্যে এসে তাদের সান্ত্বনা দিয়ে যাচ্ছে। নাজির এখনও ফেরেনি। বাবার মৃত্যুর সংবাদটা হয়তোবা পৌঁছায়নি তার কান অবধি। মসজিদের মাইকে এমন একটি ঘোষণা শুনে নাতনিকে নিয়ে লাঠিতে ভর করে আকবর মিয়া এসে পৌঁছেছেন শাহবাড়ির দোরগোড়ায়। বুড়োকে দেখেই সঙ্গে সঙ্গে আমিরুল শাহ গর্জে উঠলেন, আইয়া পড়ছে আমার আব্বার খুনি। আমার ভাইরা শেষ পরিণতি দেখা মজা লইতে আইয়া পড়ছে। হেরা না থাকলে আইজ আমার ভাইডারও সুন্দর একটা জীবন হইতো, শান্তির মরণ হইতো, কিন্তু তারা দিল না রে, দিল না। পাগলের মতো বিলাপ করতে লাগলেন তিনি, অথচ চোখে মুখে নেই কোনো দুঃখ বা অনুশোচনার ছাপ। আকবর মিয়া মানুষের চোখ মুখ দেখে ভেতরকার মনোভাব বুঝতে পারেন, তাই ওই লোক দেখানো মায়া কান্না আর হাপিত্তেশ করতে থাকা লোকটার চোখে যে আনন্দ জলজল করছে তা খুব ভালো করেই বুঝে গেলেন তিনি। ফাঁকা স্থানে মশারি টাঙ্গিয়ে মৃতদেহ গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেদিকে পা পাড়াতেই মমিনুল শাহ বাধা দিয়ে বললেন, ভিতরে আবার দুঃসাহস করবেন না, যান এইখান থেকে, ভাগেন। তাদের পিছু পিছু রুহুল আর সুজনও এসেছে। একা এমন একটি বাড়িতে বৃদ্ধ দাদাকে তো আর তারা ছেড়ে দিতে পারে না। আকবর মিয়া এদের সাথে আর তর্কে জড়ালেন না। মৃত্যুর সংবাদ শুনিয়ে তিনি বিমূঢ় হয়ে আছেন। শরীরটা কেমন করে যেন কাঁপছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এই দুই ভাইকে সূক্ষ্মভাবে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলেন তিনি। মিস্ত্রি গিয়ে ঘর থেকে এনে দিল চেয়ার। প্রথমে তিনি বসলেন না, এগিয়ে গেলেন লাশের দিকে। পুনরায় বাধা দিলেন আমিরুল শাহ। আমগো ভাইয়ের লাশ দেখতে আমনেরে দিব না, জানেন তে লগে আমনে গো মাইয়াও লইয়া যান, ওর এই বাড়ির তো কোনো জায়গা নাই।
উপস্থিত মানুষেরা দেখছে সেসব, একে অপরের সাথে ফিসফিস করছে। সুজন ধমকালো, বাড়ি কি আমনে গো একলার? নাজির কই জানে ও? প্রশ্নের কোনো উত্তর দিলেন না আমিরুল শাহ, বরং মাস্টার বাড়ির মানুষগুলোকে তাড়াতে মরিয়া হয়ে উঠলেন। আকবর মিয়া দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গিয়ে চুপচাপ বসে রইলেন। বেলা বাড়ল, মানুষের সংখ্যাও বাড়ল। কত রকমের আত্মীয় স্বজন যে এসে পৌঁছে গেল। বাঙালির বেশ কিছু খারাপ স্বভাবের মধ্যে অন্যতম এক স্বভাব হচ্ছে মনুষ্যত্বের অভাব। কোথাও কেউ আহত হলে, মারা গেলে তারা অযথায় গিয়ে সেখানে ভিড় জমায়, যেন কারোর ক্ষতি হয়নি, বরং মনোরঞ্জক মেলা বসেছে। একসময় সান্ত্বনা দেওয়ার বদলে তারা বের করে মানুষটির দোষ ত্রুটি, সেখান থেকে মনে বাড়িতে কি হয়েছে না হয়েছে, সহজ জগতের সব ধরনের সমালোচনা আর কুটিলতায়। নাজেরা নওশাদ গ্রামে এসে পৌঁছালো জোহরের ওক্তের কিছুক্ষণ আগে। গাড়ি থেকে নামতে না নামতে পিতার মৃত্যু সংবাদ তাদের কান পর্যন্ত পৌঁছে গেল। নাজির কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। হুঁশ ফিরতে দিক বিদিক হারিয়ে সেখান থেকে দৌড়ে এলো বাড়ি পর্যন্ত। এতটুকু দৌড়ে সে হাঁপিয়ে গেছে, বুকে এসে আটকে গেছে নিঃশ্বাস। মাছের মতো ভিড় জমিয়ে রাখা লোকগুলোকে ঠেলে ঠুলে ভেতরে প্রবেশ করতে বুকটা ধক করে উঠল। ঘোলাটে হয়ে এলো আঁখি যুগল। ততক্ষণে মৃতদেহের গোসল শেষে গায়ে জড়ানো হয়েছে কাফনের কাপড়, মসজিদ থেকে আনানো হয়েছে খাটিয়া। নাজিরের মাথা কাজ করছে না, এক প্রকার ছুটে এসে বসল বাবার শিউরে। ফেরার পথে বাবার জন্য বেশ কয়েকটা লুঙ্গি আর ফতুয়া কিনে এনেছিল সে, এনেছিল মুরগি আর মিষ্টান্ন। বাবা খেতে খুব পছন্দ করেন। এখন কি হবে সেসবের? সারাক্ষণ অনর্গল কথা বলতে থাকা ছেলেটার মুখ দিয়ে আজ আর শব্দ বের হতে চায় না। হাত কাঁপছে, বুক কাঁপছে। অন্যান্য দিনের তুলনায় আজ বাবাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। একেবারে নওশাদের মতো ধপধপে ফর্সা, স্নিগ্ধ মুখ। ছোটবেলায় নাজিরও তো এমনই ফর্সাই ছিল। তারপর সে বুঝতে শিখল, বেঁচে থাকার লড়াইয়ের অংশগ্রহণ করে রোদে খাটতে লাগলো। অর্থের পেছনে পুড়িয়ে ফেলল ত্বকের উজ্জ্বলতা। পিতার অধরের হাসিটা দেখে নাজির ভীষণ অবাক হলো। চোখে সুরমা দেওয়াই হাসিটা একটু বেশি ধরা দিচ্ছে। কম্পিত হাতটা উঠিয়ে রাখলো ভেজা চুলে। ধীরে ধীরে তা নেমে এলো গাল পর্যন্ত। কোমল অথচ বিষাদগ্রস্ত কণ্ঠে ডাকলো, আব্বা, আব্বা, ও আব্বা, এই দেখো আমি আইয়া পড়ছি আব্বা। এই প্রথম তার ডাকে বাবা সাড়া দিল না। চোখ খুলে তাকিয়ে বাচ্চাদের মতো হেসে উঠল না। বাবার এই নির্লিপ্ততা দেখে নাজিরের অভিমান হয়। ফিরতে দেরি হয় কি, বাবা রাগ করেছে তার উপর। অস্থির হয়ে শরীর ঝাঁকায়। আব্বা উঠো না, ও আব্বা। নওশাদ খাটিয়ার কাছে দাঁড়িয়ে আছে। কঠোর বড় ভাইয়ের অস্থিরতা, পাগলামি দেখে বুক ভার হয়ে আসছে তার। জীবনের এই প্রথম বাবার জন্য কষ্ট হচ্ছে। নামমাত্র বাবাটাও তাদের আর নেই। আজ থেকে তারা অনাথ, পুরোপুরিভাবে অনাথ। সামিউল এসে চাচাতো ভাইকে টানতে টানতে বলল, মাত্র লাশটা গোসল করানো হয়েছে, এমনি ধরিস না, এত দূর থেকে আইসস, ময়লা লাগবো। লাশ? তার বাবা লাশ? শব্দটা শুনেই সামিউলের দিকে চট করে মাথা তুলে তাকালো নাজির। চোখ দুটো লাল হয়ে আছে। টোকা দিলেই যেন কঠোর পুরুষের গাল বেয়ে গড়িয়ে পড়বে রক্ত। সামিউল খানিকটা ইতস্তত করে দূরে সরে গেল। আমিরুল শাহ দীর্ঘশ্বাস ফেলে বলেন, এমনিতে জীবনে অনেক কষ্ট করছে তোর বাপে, তারা আর কষ্ট দিস না বাপ। মরছে সেই রাইতে, অশিক্ষা মানুষ, তাই শরীরে পছন্দ করবো। যা দুই ভাইয়ে গোসল করে আয়, নামাজের পর হের জানাজা। নাজির একবার চাচাকে দেখে চোখ ঘুরিয়ে উপস্থিত সকলকে দেখে। শুধু দেখে না, খাটিয়ায় নিথর পড়ে থাকা লোকটার জন্য কারো চোখে একটু অশ্রু। এই বিশাল দুনিয়ায় নাজির ছাড়া এই লোকটার জন্য একটু কষ্ট পাওয়ার মতো একটা মানুষও দেখে না। সবার মধ্যে শুধু আফসোস, যেন বেঁচে থেকে তিনি মহাভুল করে ফেলেছেন। সবার ভাষ্য মতে আরও আগেই মরে যাওয়া উচিত ছিল। কি বাঁচা, মরা কি আর মানুষের হাতে থাকে? ভাগ্য, ভবিষ্যৎ, জন্ম, মৃত্যু সবই তো লিখেছেন সৃষ্টিকর্তা। মহান রাব্বুল আলামিন। ক্লান্ত শরীরটা অতি কষ্টে ঘরে টেনে নিয়ে যায় সে। পোশাক বদলে করে আসে গোসল। সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে জড়িয়ে আদর মেখে তৈরি হয়। উঠোনে পা ফেলার মতো জায়গা নেই। এত মানুষ কোথায় ছিল এতগুলো বছর?
তখন তো একবারও দেখতে আসেনি সুবহান আলী শাহ কেমন আছেন, অথচ মৃতের আশপাশে আজ তাদের কত অভিনয় আর আহাজারি। তবে কি মানুষ মরলেই তার কদর বাড়ে? নওশাদ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে খাটিয়ার পাশে। ঘর থেকে নাজির বেরিয়ে আসতেই আমিরুল শাহ মমিনুল শাহ তাদের তাড়া দিলেন। আয় আয়, জোহরের নামাজ শুরু হইয়া যাইব। আপনারা খাটিয়ার পায়া ধইলেন না। নাজিরের কথায় থেমে দাঁড়ালেন দুই ভাই। মমিনুল শাহ বললেন, ধর্মু না মানে? তাইলে নিবি কেমনে? আমরা দুই ভাই আছি না, সুবহান আলী শাহ পোলা। বাকি দুইটা কেডাই ধরবো? তোরা পোলা হইলে আমরা তার ভাই, আপন মায়ের প্যাডের ভাই। ভাই, এই পরিচয় আর দিয়ে না, আল্লাহ গোসা করব। শেষ মুহূর্তে আমি চাই না অমানুষ গোস হয় আমার আব্বার আত্মা কষ্ট পাক। হতভম্ব হয়ে গেলেন দুই ভাই। আলাদা যা বলার এই ছেলে বলে, কিন্তু আজ কিনা এতগুলো মানুষের সামনে এমন কথা? মুমিনুল শাহ ক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, মুখ সামলাইয়া কথা ক নাজির, আমরা অমানুষ? তো কি মানুষ? অযথা কথা বাড়াইয়েন না, আগে আগে হাঁটেন। আর এগোলো না সামনে। খাটিয়ার সামনে দুপায়া ধরল নাজির, নওশাদ, আর পেছনে দুটো ধরল মিল্টন, লতিফ। চাচাতো ভাইদেরও ধরতে নিষেধ করে দেওয়া হলো, অথচ সে নিষেধাজ্ঞা মানল না শুধু পারভেজ। লতিফকে সরিয়ে দিয়ে সে এসে ধরল। আমিনুল শাহ মমিনুল শাহ চুপচাপ অপমানটা হজম করে নিলেন। ধীরে ধীরে সবাই মসজিদের দিকে অগ্রসর হলো। চিরদিনের জন্য শাহবাড়িকে বিদায় জানিয়ে সুবহান আলী শাহর মৃতদেহ নিয়ে যাওয়া হলো বিদ্যালয় প্রাঙ্গণে। মসজিদের পাশে বিশাল বিদ্যালয় মাঠটি অবস্থিত। আকবর মিয়া অনেক আগেই নাতিদের নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। গোসল করে তৈরি হয়ে বাড়ি থেকে সোজা মসজিদে এসেই উপস্থিত হয়েছেন। তার চারিদিকে তার দুই পুত্র আর নাতিরা দাঁড়িয়ে আছে, সাথে এসেছে সিফাতও। দাঁড়িয়ে আছে চাচা মাসুমের হাত ধরে। নাজির নওশাদকে দেখে বুড়ো এগিয়ে এলেন, কিন্তু তারা কেউই তার সঙ্গে কথা বলল না। এড়িয়ে গিয়ে দাঁড়ালো দ্বিতীয় কাতারে। আকবর মিয়া মন খারাপ করলেন না, ছেলে দুটোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। নামাজ শেষে বিশাল মাঠটিতে রোদ মাথায় নিয়ে পড়ানো হলো জানাজা। পরিচিত অপরিচিত অনেকেই এসে শেষবারের মতো মৃত মুখখানি দেখে গেলেন এক পলক। আকবর মিয়া এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কেঁদেই দিলেন। দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে বসে পড়লেন নিচে। কাশিম আলী এসে পেছন থেকে আগলে ধরলেন পিতাকে। পুনরায় কাফন ঠিক করে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হলো উত্তরপাড়ার পারিবারিক কবরস্থানে। এখানেই ফতো আলী শাহ তার স্ত্রীর পাশাপাশি কবর। সুবহান আলী শাহর কবরটা করা হয়েছে একেবারে পিতার কবরের বাম পাশের ফাঁকা স্থানে। কড়া রোদ থাকার পরও কবরে পানি উঠেছে। মিল্টন দৌড়ে গিয়ে কলা গাছ কেটে আনলো। পাজামা হাঁটু পর্যন্ত উঠিয়ে সেই কলা গাছ নিয়ে নাজির নেমে পড়ল নিচে। ঠিকমতো বসিয়ে উঠে এলো উপরে। লাশটা বিছানো কলা গাছের উপরেই শোয়ানো হবে। আফাজউদ্দিন সেখানেই দাঁড়িয়ে আছেন, জানাজা পড়ে এখানে এসেছেন। আমিরুল শাহ মমিনুল শাহর উদ্দেশ্যে বললেন, তোরা কবরে নামবি না? ভাইস্তাগো কথা দলে হইব, ছুডো মানুষ ওরা। সদ্য বাপ হারাইছে, তাই মাথা ঠিক নাই। নিজেকেও মাইনসে কবরে নাইমা মাটি দিলে ভালা। মমিনুল শাহ কয়েক কদম পিছিয়ে গেলেন। একবার লোকমুখে শুনেছিলেন দুর্গ্রামে মৃত বোনকে মাটি দিতে নেমে এক লোক নাকি ওখানেই আটকে পড়েছিলেন। তারপর অনেক চেষ্টা করেও তাকে আর বের করা যায়নি। কবরে মাটি তাকে টেনে নিয়েছিল নিজ গর্ভে। পরে জানা যায় সেই লোক বোনকে বঞ্চিত করে নিজে একাই আত্মসাৎ করেছিল পিতার সমস্ত সম্পদ। তাই ঝুঁকি নিলেন না তিনি। তাকে পিছিয়ে যেতে দেখে আমিরুল শাহ পিছিয়ে গিয়ে বলেন, বয়স বাড়ছে, মাজায় বিষ, ওরাই দিক। নাজির নওশাদ পারভেজ মিল্টন মিলে লাশ কবরে নামালো। এই শেষ মুহূর্তে এসে চোখটা জ্বলে উঠল নওশাদের। গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। নাজির তার কাঁধে হাত রাখল। পড়তে পড়তে মাটির নিচে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে চাপা দিয়ে উঠে এলো দুজনে। ধীরে ধীরে উপস্থিত জনসমুদ্রের ঢেউ কমতে কমতে একসময় মিলিয়ে গেল। আচমকায় রোদ মিলিয়ে গিয়ে সূর্য ঢাকা পড়ল ধূসর মেঘের ছায়ায়। পলিথিনের আস্তরণে ঢেকে দেওয়া হলো কাঁচামাটি কবর। উপরে গেঁথে দেওয়া হলো কাঁচা খেজুর গাছের ডাল। নাজির ওখানেই বসে রইল। বুকের ভেতর কেউ বোধহয় ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। বাইকে ছেড়ে নওশাদ গেল না, সেও বসে রইল পাশে। একসময় আস্তে করে বলল,
আর কতক্ষণ বসে থাকবে? এবার বাড়ি চলো। আব্বা তো কথা কইতে পারে না, কবরের ফেরেশতারা প্রশ্ন করলে কেমনে উত্তর দিব? আমগো আব্বা তার অর্ধেক জীবন বিছানায় কাটাইছে, কোনো অন্যায় করে নাই। হ্যাঁ রে, আল্লাহ আযাব দিব না তো? বুঝদার পুরুষের মুখে এমন অবুঝ কথা শুনে দুর্বল হয়ে গেল নওশাদ। আকবর মিয়া ছেলে নাতিদের উদ্দেশ্যে বললেন, যত কঠোর হোক, বাপের বেলায় এই পোলা দুর্বল। ছোটরে আগলাইয়া রাখার লাইগা নজির আছে, নাজিরের লাইগা কেডাই আছে। আল্লাহ আছে আব্বা। আকবর মিয়া আর কিছু বললেন না, চুপচাপ হাঁটা ধরলেন বাড়ির পথে। তালেবের উদ্দেশ্যে বললেন, তোর বোন কই? বাড়ি দিয়ায়, দুর্দিনে স্বামীর পাশে তার থাকা উচিত। তালেব মাথা নাড়িয়ে আগে আগে হেঁটে গেল। সাবাড়ির লোকগুলো যে দুর্ব্যবহার শুরু করেছিল তখন ক্ষণে ক্ষণে তেড়ে যাচ্ছিল তাদের দিকে। তাদেরকে মিস্ত্রিকে ওখানে রেখে আসার সাহস পায়নি ভাইরা, তাই আসার পথে রেখে এসেছিল বাড়িতে। সামিউল, নাজমুল, শাহরিয়ার জোর করে টেনে টুনে বাড়িতে নিয়ে গেল নাজিরকে। কণ্ঠস্বর দুর্বল হলেও ছেলেটার শরীরে কি জোর, কিছুতেই যেতে চাচ্ছিল না। আশেপাশের বাড়ি থেকে সবার জন্য খাবার দিয়ে গিয়েছে। গ্রামে কুসংস্কারের অভাব নেই, তার মধ্যে অন্যতম হচ্ছে বাড়িতে কেউ মারা গেলে প্রথম 4 দিন পর্যন্ত চুলায় আগুন ধরানো নিষিদ্ধ। তাই কদিন প্রতিবেশীরাই দিয়ে যাবে খাবার। নাজির বাড়িতে এসে দেখল চাচাদের ঘরে উৎসব লেগেছে, সবাই খেতে বসেছে একসঙ্গে। সামিউল 2 ভাইকে ডাকলো। আম্মায় ভাত বাড়ছে, আয় খাইয়া যা, সারাদিন না খাওয়া। নাজির সেদিকে গেল না। সদ্য পিতা হারানোর শোকের মধ্যে তার গলা দিয়ে কিছুতেই খাবার নামবে না। ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, যা খাইয়া আয়, রাবণের গোষ্ঠীর লাইগা পরে আর ভাগে পাবি না। খাইয়া দাইয়া ঘরে গিয়া ঘুমাইয়া পর। ভাই তুমি? যা তো। ধমক খেয়ে কাচুমাচু হয়ে চলে গেল নওশাদ। তার মন ভালো নেই। বাবার সঙ্গে কথা না বললেও সে কি বাবাকে ভালোবাসে না? অবশ্যই বাসে, হয়তো নাজিরের মতো অত গভীর নয়, তবে কমও নয়। নাজির সোজা প্রবেশ করলো বাবার ঘরে। বুকটা খা খা করে উঠল। মানুষটা মরতে না মরতেই সকল চিহ্ন নষ্ট করে দেওয়ার জন্য বাড়ির বাকি মানুষগুলো যেন উতলা হয়ে উঠেছে। চৌকির বিছানার চাদর, বালিশের কভার বদলে দেওয়া হয়েছে। মেঝে কালো মাটির প্রলেপ দিয়ে লেপে দেওয়া হয়েছে। বাবা বাবা গন্ধটা আর চারিদিকে নেই, তার বদলে ঘুরে ফিরছে আগরবাতির গন্ধ। নাজিরা সেখানে দাঁড়ালো না, চলে এলো নিজের ঘরে। তাকে দেখে মিস্ত্রি উঠে দাঁড়ালো। সে ফেরার আগেই তালেব তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছে। পরনের পোশাক বদলে বিছানায় বসলো নাজির। বুকের ভারটা কিছুতেই নামছে না, চোখ জোড়া সেই কখন ধরে চলছে। মাথা ব্যথায় রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম। মিস্ত্রি এগিয়ে এসে স্বামীর মাথায় হাত রাখলো, বুঝদারের মতো বলল, দাদাজান বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যু মানে এই নোংরা দুনিয়া থেকে, পাপ থেকে মুক্তি। কষ্ট না পেয়ে আমাদের উচিত ওনার জন্য দোয়া করা। নাজির চোখ তুলে মেয়েটির দিকে এক পলক তাকালো। এভাবে কখনো কেউ তার মাথায় হাত রাখেনি, আশ্বাস দিয়ে বলেনি এত সব সুন্দর কথা। আসার পথে দাদা মিস্ত্রিকে আলাদা ডেকে নিয়ে বুঝিয়ে বলেছেন, সে ছাড়া স্বামীর আর নিজের মানুষ বলতে আছে কি কেউ? নরম নরম হাত দুটো দিয়ে শক্তপোক্ত পেটানো দেহ জড়িয়ে ধরে মাথায় থুতনি ছোঁয়াই মিস্ত্রি। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, দুঃখ সবসময় আড়াল করতে নেই, মাঝে মধ্যে কাঁদতে হয়। চোখ থেকে অশ্রু ঝরে পড়ার সুযোগ দিতে হয়, কাঁদলে বুক হালকা হয়। কিন্তু নাজির কাঁদল না। অচেনা পরিবেশে গত রাতে তার ভালো ঘুম হয়নি, আজও সারাদিনও ঘুম হয়নি। তার মধ্যে এমন একটি শোকে চাল, সে বিছানায় শুয়ে পড়ল। মিস্ত্রি পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবেই সারা বিকেল কেটে গেল। রাত হলো, ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। টিনের চালে গড়িয়ে পড়া বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল নাজিরের। উঠে বসলো সে। অন্ধকারে আলো দেওয়া হয়নি, পাশেই ঘুমে বুধ হয়ে আছে কিশোরী বউ। নাজির হারিকেন জেলে টেবিলে রাখলো। আচমকা মনে পড়লো বাবার কথা। সেই দুপুরে অত দূরে মাটির নিচে বাবাকে শুয়ে রেখে এসেছে, তার মধ্যে এই বৃষ্টি। বাবা থাকবে কি করে? ছাতা আর টর্চ লাইট নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। শিকল আটকে ঘরে তালা দিয়ে অন্ধকার রাতে একা চলে এলো কবরের কাছে। পলিথিন থাকায় আলগামাটি গলে পড়ছে না, তবুও নিজের মাথা উপরে ছাতাটা বাবার কবরের উপরে রেখে দিল নাজির। এতক্ষণ ধরে কষ্ট করে সামলে রাখা অবাধ্য চোখের পানি উন্মুক্ত করে দিল।
বৃষ্টির সময় কাঁদতে সুবিধা হয়, কেউ দেখে না, জানে না, ধরতে পারে না। নাজিরের জীবনের একমাত্র দুর্বলতা ছিল তার বাপ, অথচ সেই বাপ আর নেই। আজ থেকে তার ঠাঁই 3.5 হাত মাটির নিচে। নাজির নাক টেনে কান্না জড়িত কণ্ঠে ডাকে, আব্বা, আপনার কি ওইখানে কষ্ট লাগতেছে? এই দুনিয়ার থাইক্কাও বেশি। পৃথিবী থেকে সুফান আলী শাহ বিদায় নিয়েছেন আজ 3 দিন, তবুও কোথাও কিছু থেমে নেই। আগের মতোই রোদ উঠছে, আকাশ পুড়ে বৃষ্টি নামছে, বর্ষপঞ্জিকার তারিখ বদলাচ্ছে। সিদ্দিকের চায়ের দোকানেও লেগে আছে ভিড়। বাড়ির ভেতরকার পরিবেশ রোজকার মতো স্বাভাবিক। বিকেলে বড় চাচা 2 ভাইকে কাছের ঘরে ডেকে পাঠালেন, গম্ভীর কণ্ঠে বলেন, কাল তোকে বাপ মরার সাইড দিন, মেলা করতে হইব। নাজির নিশ্চুপ। নওশাদ তার নীরবতা দেখে বলল, আপনারা গুরুজন তো আছেনই, যা ভালো মনে করেন তাই করেন। তা তো কর্মই। সামিউল আর তোর বড় চাষিরে দিয়া ফর্দ বানাইয়া সব আব্বাস আর সারিয়ারে আনতে পাঠাইয়া দিছি। গ্রামে সবাইরে ডাইল ভাত খাওয়ামু। একটা মানুষ এতকাল জীবন মরণের লগে যুদ্ধ কইরা কয়দিন আগে মরছে, হ্যাঁ লাগিয়া গ্রামবাসী গো খাওয়াইতে হইব কেন? উৎসব লাগছে? নাজির বলে উঠল কথাটা। আমিরুল শাহর হাস্যোজ্জ্বল মুখখানায় বিরক্তির আভা দেখা দিল। বললেন, এটা সমাজের নিয়ম। মানুষ মরলেই 4 দিনের দিন 40 দিন মিলাদ পড়ায় লোক খাওয়ায়। তর লাইগা কি নিয়ম বদলাইব? উল্টো মাইন সে পিঠ পিছে কথা কইব। বলুক, আমগো কি? এত বছরে তো একটা খোঁজও কেউ নেয় নাই, এখন মেলা খাইতে আইব? শরম করবো না? বেশি কথা কইস না, সব কিছু তো তোর বাড়াবাড়ি। এই যে কথায় কথায় আমগো বিরুদ্ধে যাস, সবার সামনে অপমান করস, তাও আমি তগো সাথে ছাড়ছি না কখনো। আমগো জায়গায় অন্য কেউ চাচা হইলে খবর আছিল। নাজির তর্কে জড়াল না, মৌন রইল। আমিরুল শাহ বলেন, গরুর গোশ, সাদা ভাত, ডাইল আর লেবু শশা, এই হলো আয়োজন। কিছু করার নেই, না খাওয়াইলে সমাজে চলতে পারবো না। পাশে লোকে কিছু কইব, লোকের কথা খুব খারাপ। নাজির, হ্যাগো মুখ বন্ধ করতে অনেক কিছুই বাধ্য হইয়া করা লাগে। নাজির আরো কিছুক্ষণ চুপ থাকলো, বলল, যা করার করেন, যা খরচাপাতি হয় তার হিসাব কিতাব কইরা আমারে কইয়েন, টেয়া না হয় দিয়া দিমু। কথাটা শুনে আমিরুল শাহ অবাক হয়ে বলেন, তুই দিবি? হ, আর কেটাই দিব? বাপ তো আমারই। নওশাদ আছে, আব্বাস ভাইয়ের লগে না হয় ওই যাইব। এখানেই কথার সমাপ্তি ঘটিয়ে উঠে গেল নাজির। চাচার থেকে বিদায় নিয়ে নওশাদও ভাইয়ের পিছু পিছু ছুটল। আমিরুল শাহ চুপচাপ বসে রইলেন। বাবা হারিয়ে ছেলেটা একেবারে শান্ত হয়ে গিয়েছে, যা বলা হচ্ছে তাই মেনে নিচ্ছে। এই নাজিরকেই তো তিনি এতকাল দেখতে চেয়েছিলেন। নওশাদ পিছু পিছু হাঁটছে। নাজির তার উদ্দেশ্যে বলল, হ্যাঁ গো, হ্যাঁতে হ্যাঁ মিলাবি না, আর সরাসরি না কওয়ারও দরকার নাই। সেদিন ভূমি অফিসে গিয়া তো সব নিজের চোখেই দেখলি, আরো অনেক কিছু দেখার আছে। মিলাদ শেষ হোক, তারপর এক জায়গায় লইয়া যাবো। আপাতত যেমন আসোস তেমন সাইজাই থাক। নওশাদ মাথা নাড়ল। নাজির পুনরায় বলল, এনেই থাক, শহরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার খ্যাত খাবারের দেখভাল কর, হিসাব রাখ, বইয়ের লাগে সব ঝামেলা মিটাইয়া ফেল। সংসার করলে এনেই করতে হইব। আব্বার ঘর পরিষ্কার করা শেষ, এই ঘরে আইয়া পর। ভেবেছিলাম রেজাল্ট বের হলে চাকরির পরীক্ষা দেব। এই দেশে চাকরি কইরা লাভ নাই। 70 বাজারের এক মুদি দোকানদার আছে, হের পলায় আইএ পাস করার পর বিদেশ পাঠাইয়া দিছে। মাসে ভালা রোজগার করে। এ তো গত বছর বড় একটা বাড়ি করছে। গেছে মাসে শহরে জমি কিনছে। সপ্তাহ পার হোক, তার লগে কথা কইয়া তোরেও পাঠাইয়া দিব। এরপরে কামাই রোজগার কইরা দেশের সম্পদ গড়ার পর এনে থাকবি নাকি বিদেশে থাকবি, এটা তোর ব্যাপার। বিদেশ যেতে অনেক টাকা লাগে ভাই, আমার ইচ্ছে ছিল মাস্টার্স করার। যত টেহা লাগে লাগুক, আমি ব্যবস্থা করব। মাস্টার্স করতে হইলে বিদেশ গিয়া কর, তবু এই দেশে থাকার দরকার নাই। আর 5 বছরের মধ্যে সব টেহা আমারে শোধ কইরা দিতে হইব। যা দিমু ধার দিমু। চুপচাপ মেনে নিল নওশাদ। বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের বৃত্তির সুযোগ রয়েছে। অনেক সিনিয়ররাও উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে চলে গিয়েছে। কদিন পর দুজন বন্ধুও নাকি যাবে। নওশাদের অবশ্য ইচ্ছে ছিল, কিন্তু অর্থ আর সমর্থনের অভাবে মনের ইচ্ছে মনেই চেপে রেখেছিল সে। তবে এবার যেন তা পূরণ হওয়ার পথে। ভাই তার মনের কথাগুলো এত সহজে বুঝে যায় কিভাবে? দুপুরের রোদ ফিকে হয়ে গিয়েছে। অবেলায় গোসল সেরে ঘরে আসতেই ভাত নিয়ে স্ত্রীকে বসে থাকতে দেখল নাজির। গায়ে শার্ট জড়িয়ে বলল, মেলা কাম পইরা রইছে, এখন খামু না। মিসি ভাত বাড়লো, বড় মাছের টুকরোটা দিয়ে বলল, রাতে ঠিকমতো খাননি, সকালে তো কিছু মুখেই তোলেননি। এভাবে না খেয়ে কিভাবে চলবে? শরীরের সব জোর কমে যাবে।
আপনার মতো এত শক্ত সামর্থ্য মানুষের সেবা করা কি আমার পক্ষে সম্ভব? করতে হইব না সেবা, এসবে আমার অভ্যাস আছে। 2-3 দিন না খাইয়া থাকলে কেউ মরে না। ভাতের থালা নিয়ে বসা থেকে উঠে এলো মিসি, জল দিয়ে মাখিয়ে এক লোকমা মুখের সামনে ধরে বলল, আপনি বেশি কথা বলেন, হাঁ করুন তো। তুমি খাও, জোর কইরো না, মন মেজাজ এমনিতেই ভালো না। কি না কি কইয়া দিব, পরে কানবা। সে কথা শুনল না মিসি। পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে স্বামীর মুখের মধ্যে ঠেসে দিল বিশাল এক ভাতের লোকমা। নাজির চুল আসছে সবে ঘুরেছিল, স্ত্রীর আচমকা দুরন্তপনেই চমকালো, মুখে মেখে গেল এঁটোতে। বিছানায় সে বসে পড়ল। মিসি ওনা টেনে মুখটা মুছতে মুছতে ধমকালো, কত বড় সাহস মাইয়ার! গিন্নিগিরি দেখানো হইতাছে। দেখানোর কি আছে? আমি তো গিন্নি, নাজির শাহর একমাত্র গিন্নি। সামান্য হাসলো নাজির, অবাধ্য না হয়ে বাধ্য ছেলের মতো হাঁ করলো। ছেলেটাকে হাসতে দেখে স্বস্তি পেল মিশ্রি। খেতে খেতেই নাজির বলল, কার লগে তর্ক করছো? চিল্লাচিল্লি শুনলাম একটু আগে। আপনার ভাবির সাথে। কেন? সব সময় অতিরিক্ত বাড়াবাড়ি করে, যেন আমরা বিনে পয়সায় তাদেরটা খাই। খাবার আনতে গেলে মেপে মেপে অল্প ভাত দেয়, উচ্ছিষ্টের মতো তরকারি দেয়। আজ নিচ থেকে নিতে যাওয়ায় প্রত্যেকবারের মতো এক কথা, তিনি খাবার বেড়ে দেবেন। তুমি কি কইছো? প্রথমে জিজ্ঞেস করেছি আমি বাড়লে সমস্যা কোথায়, সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি নাকি বেশি নিয়ে ফেলবো, পরে সবার কম পড়বে, আমি সবার থেকে বেশি খাই। তারপর? অনেক এদের তালবাহানা শুনেছি, সম্মান করেছি, তবে আর নয়। তাই বলে দিয়েছি আমি আপনার স্বামী বা শ্বশুরের পয়সায় খাই না, যে আপনি ধরে ধরে হিসাব রাখবেন। আমাদের যতটা প্রয়োজন তার থেকেও বেশি আমার স্বামী বাজার করে, তাই আমার যতটুকু ইচ্ছে ততটুকুই খাবার খাবো, যা করার করে নিন। মুখের খাবার চিবোতে চিবোতে অবাক চোখে তাকিয়ে রইল নাজির। শেষ লোকমা মুখে তুলে দিয়ে মিস্ত্রি জিজ্ঞেস করলো, আরও আনবো? না, পেট ভইরা গেছে, এবার তুমি খাও। আর কতগুলো? ঠিক বলেছি না? মৃদু হেসে উঠে দাঁড়ালো সে, মাথা নাড়িয়ে বলল, এক্কেবারে ঠিক কইছো। এইবার মনে হইতাছে নাজির শাহর বউ। আলমারি থেকে কি যেন একটা নিয়ে ঘর থেকে বের হলো নাজির। মিসি এবার নিচে খেতে বসলো। গত কয়েকদিনের ঘটনা আর দাদা বাবার কথায় সাবাড়ির লোকগুলোর ওপর থেকে তার ভয় সম্মান সব উঠে গিয়েছে। কোথা থেকে যেন অদ্ভুত এক সাহসের সঞ্চয় হয়েছে। এইটুকু একটা মেয়ে ঠিকই বুঝতে পেরেছে এই বাড়িতে টিকে থাকতে হলে মাথা উঁচু করে গলায় জোর আর বুদ্ধিতে টিকে থাকতে হবে। নওশাদ আর আব্বাস মিলে জেলা শহর থেকে গিয়ে বাজার করে এনেছে, কোনো কিছুর কমতি নেই সেখানে। সকাল হতে বাড়ির মেয়ে বউরা বসেছে বিভিন্ন কাজে, কেউ মশলা বাটছে, কেউ কুটনো কাটছে, কেউ আবার গোস্ত ধোয়ার কাজে নেমে পড়েছে। আশেপাশের মহিলারা এসেও হাত লাগিয়েছে সেই কাজে। সবার মধ্যে চলছে নানান গল্প গুজব। মিস্ত্রি বসে বসে শশা লেবু কাটছে। মর্জিনা জিজ্ঞেস করলেন, তোমার সুডোজা কই, আইলো না তো? কি উত্তর দিবে বুঝতে পারল না মিস্ত্রি। এই বিষয়ে নাজির তাকে জানায়নি কিছু, জিজ্ঞেস করার সুযোগ পায়নি। তবুও কিছু একটা বলতে যে হবে তা সে ঠিক জানে, তাই বলল, বাবার বাড়িতে। এনে শ্বশুর মারছে, তার মেলা করতেছে, আর হেই বাপের বাড়ির পইরা রইছে। এটা কেমন মাইয়া মানুষ? কলিমের মা কথা কেড়ে নিলেন, আমার তো মনে হয় নওশাদের লগে ঝামেলা হইছে। মাইয়া তো এমনিতেও সুবিধার না, বাপ মায়ের কথা নাচে কি আর সংসার চলে? এইটা লইও দেখবেন লোক কত কথা কইব। কইব মানে? কওয়ার বাকিও নাই। ওই বাড়ি সেলিমের মাই তো কাইলজি গাইল। কি আর করবেন ভাবি, শাহবাড়ির সব মান সম্মান সুবহান ভাইয়ের পোলা দুইটা ডুবাইতাছে। শুধু পোলা না, বাপ কি কম আসিল? কীর্তি কলাপ তো কম করে নাই। মাস্টারের বাড়ির কাছে মায়ের খাইয়া ওই বাড়ির মাইয়াই পোলা দিয়া ধরাইয়া আনছে। সবই লোভ। হঠাৎ সবার মাঝখানে কথাটা বলে উঠল বিথি। মর্জিনা চাপা স্বরে ধমক দিলেন, তুমি নাজিমের বাপ সম্পর্কে কতটুকু জানো? বাড়ির বড় বউ মতন থাকো, বয়স্ক গো মতন খালি পাকনা পাকনা কথা। ভুল কি কইছো গো ভাবি? মর্জিনা কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতে মিশ্রি বলে উঠল, শুনেছি আপনি নাকি স্বামীর সংসার করতে পারেননি, তালাক হয়েছিল। কেন হয়েছিল? ঘরের কাজকর্ম তো ভালোই পারেন,
পাক্কা গৃহিণী, চরিত্রে দাগও নেই, তবুও কেন? কলিমের মায়ের অধরের হাসি ঝট করে নিভে গেল। মাসটা কার্তিক হলো ললাটে জমেছে আষাঢ়িয়া মেঘ। এমন একটি কথা অনাকাঙ্ক্ষিত মানুষের মুখে কেউ আশা করেনি যেন। পেঁয়াজ ছিলে শেষ করে আদা ছিলতে লাগলো মিষ্টি। এক পলক তাকালো মহিলার মুখের দিকে, বলল, অনেকদিন ধরেই প্রশ্নটা মাথায় ঘুরছিল, কিন্তু সময় সুযোগের অভাবে জিজ্ঞেস করা হয়নি। তবে আপনি বলতে না চাইলে সমস্যা নেই। মহিলার কথা বললেন না। হাতের মুঠো শক্ত হয়ে গেল তার, তাও মিষ্টির নজর এড়ালো না। ঠোঁট টিপে হাসল সে, একেবারে জায়গা মতো দিয়েছে। তাও যেন মন ভরল না। কুচুটে মহিলাটা এখনো পর্যন্ত তাকে কম অপমান তো আর করেনি। তাই শেষে আরেকটা খোঁচে দেওয়ার উদ্দেশ্যে বলে ফেল, আচ্ছা, কালিম কি আপনার আর আপনার স্বামীরই সন্তান? কলিমের মা এবার তেতে উঠলেন। কি কইতে চাও তুমি? কেমন প্রশ্ন এগুলা? মিশে মিশে মুখ ভার করলো মিষ্টি। রাগ করবেন না চাচি, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। মানে বাপ কিভাবে নিজের সন্তান ত্যাগ করতে পারে? আর আপনার বাবা মা, আপনি যদি সৎ হন তাহলে তারাই বা কেন আপনাকে এবং আপনার সন্তানকে গ্রহণ করেননি? কলিমের মা জবাব দিতে পারলেন না। বিভিন্ন বয়সী এতগুলো মানুষের সামনে চক্ষু লজ্জা আর রাগে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আসলে সেই অশ্রু মুছে মাথা নিচু করে চাল বাঁচতে লাগলেন। মর্জিনা বলেন, সমাজ বইলা একটা শব্দ আছে, এর জটিলতা তুমি বুঝবা না। সব বাপ পুরুষ একরকম হয় না, কিছু কিছু বাপ আর পুরুষ অমানুষও হয়। ধৈরা নাও তেমন কিছুই করিমের মায়ের কপালে পড়ছে। কথাটা বলে অনেকক্ষণ চুপ রইলেন মর্জিনা। তারপর বলেন, সবার সামনে সব কথা কইতে নাই, অন্যের চোখে পানি আইয়া পড়ে, এমন কথা তো আরও না। এটা যদি আপনারা বুঝতেন। দীর্ঘশ্বাস ফেল মিষ্টি, ভুরু কুচকে নিলেন তিনি সহ বাকি নারীরাও। বিথি বলল, কয়দিন ধইরা তোমার মুখে একটু বেশি খই ফুটতেছে না? ব্যাপার কি? বেশি বার বাড়লে কিন্তু জ্বরে মুখ থোবড়াইয়া পড়বা। এটা সাহাবাড়ি। চমৎকার হাসলো মিসি, কোমল স্বরে বলল, ঝড় আমার কিছুই করতে পারবে না। আমার স্বামী আছে না, সে ঠিক ধরে নেবে। তোমারই শুধু স্বামী আছে, আমাগো তো নাই। থাকবে না কেন? নিশ্চয়ই আছে, কিন্তু আমার স্বামীর মতো নয়। কেন? তোমার স্বামী এমন কি করতে পারে যা আমাগো স্বামী পারে না? আমার স্বামী কখনো রাতের আধারে নেশা করে এসে আমার গায়ে হাত তোলে না, পরনারীর কাছেও যায় না। তার চেয়েও বড় কথা, তিনি যথেষ্ট সৎ, অন্য কারো অর্থ সম্পদ কবজা করেও খায় না।